একটা তোকে বলি, তোকে একদিন পরে একটা সবচেয়ে বড় সমস্যা তুই ফেস করবি। স্টুডেন্ট রেজাল্ট খারাপ করবে, তোকে ফোন দিয়ে কান্নাকাটি করবে, জীবন শেষ। ও বুঝবে না, কিন্তু ওই গাধা যে বুঝবে না যে ভার্সিটির অ্যাডমিশন দিতে গিয়ে কিন্তু রেজাল্ট দরকার না, আমার তোমার জিপে ভাবে দরকার নাই। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের একদম নতুন একটা জায়গাতে। ভার্সিটি প্রস্তুতির প্রথম ধাপ কিভাবে শুরু করবে। আমি জানি তোমাদের অনেকের পরীক্ষা এবার কিন্তু স্পেশালি ফিজিক্স নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছে তোমরা, এবং ম্যাথ এটাও আমার মনে হয় যে বেশ নিয়ে অনেকেই বেশি তোমার টেন্সড। তো সবকিছু মিলে দেখো, আজকে তোমাদের সাথে মূলত আলোচনা করব তোমাকে কিভাবে ভার্সিটির চিন্তাটা শুরু করতে হয় এবং এই চিন্তাটা সত্যি তোমার জীবনের জন্য কতটুকু জরুরি। আমি রয়েছে ডাক্তার তৌহিদুর রহমান শাকিল এবং আমার সাথে রয়েছে আমি তোমাদের প্রান্ত স্যার, প্রান্ত ফিজিক্স থেকে। ধন্যবাদ আমার বন্ধুকে। আমি যে কথাটা, আমরা এখানে এক হয়েছি কেন, প্রথম প্রশ্ন তোমার মনের মধ্যে কিন্তু আসতে পারে। এটা হওয়ার কথা ছিল, কারণ আমরা যখন 26-এর কাজ শুরু করি, অর্থাৎ 26 ব্যাচকে নিয়ে যখন আমরা চিন্তা করি, প্রথম চিন্তাটা ছিল আমাদের কিভাবে আমরা পরীক্ষার মধ্যে সাপোর্ট দিব। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শাকিল যশোর থেকে তার চ্যানেলে সাপোর্ট দিয়েছে, এবং আমি রাজশাহী থেকে সবাইকে নিয়ে যতটুকু পেরেছি সাপোর্ট কিন্তু দিয়ে চলেছি এবং যাবো ইনশাল্লাহ। এটা আমার উদ্দেশ্য ছিল এবং আমরা এভাবে যাবো ইনশাল্লাহ। এখন আসো, একজন এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টের মাথায় অ্যাডমিশন নিয়ে প্যানিক হওয়াটাও স্বাভাবিক, কারণ এই অ্যাডমিশন সেশনটা এত সহজ নয়। সবচেয়ে বড় কথা কি জানিস, এই যে 12 বছর যে শিক্ষা জীবন, ওর যে পরিবারের স্বপ্ন, ওর যে স্বপ্ন, ওর পুরো সোসাইটির যে একটা স্বপ্ন পূরণ করার যে দায়িত্ব বা যে মানসিক চাপ, এটা মনে হয় এই ফেজে আসার পরে এমন কোন স্টুডেন্ট নাই যে সেটা ফিল করে নাই। সেটা আমি হই, তুই হই, এনিওয়ান। এবং তোমরা যে চাপটা ফিল করবে এটা খুবই অবভিয়াস জিনিস, এবং মনে রেখো ভয়ের পরে জয় আসে। সো এই অ্যাডমিশন সিজনে অথবা এই অ্যাডমিশন সেশনে তুমি যদি তোমার রাইট ডিসিশনটা না নিতে পারো, বিশ্বাস করো তোমার এটার জন্য পস্তাইতেই হবে আর কি। আচ্ছা, ছোট জিনিস একদম, তুই যে কথাটা বললি, বাংলাদেশে শুধুমাত্র এই প্রবলেমটা আছে আমি মনে করি। এই সেশনটা আসলে এমন ভাবে সবাই রিপ্রেজেন্ট করে ফেলে, বা এমন ভাবে আমাদের ভার্সিটিতে চান্স না পেলে আমার সমাজের কাছে একদম তুচ্ছ তাচ্ছিল্যতার শিকার হয়ে যায় আর কি। যে কোনো ওয়েতে ভাই, যে কোনো ওয়েতে তোমার পায়ের ধাপটা যাতে কোনো একটা সরকারি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়ে, বুঝছো? স্পেশালি সব চাই এটা তারা পাগই কারণে এই কথাগুলো তাদের শুনতে না। হ্যাঁ, এবং তুমি দেখবা যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তারপরে তুমি শুনতে পাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার মানে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তুমি দেখো অনেকে তোমাকে নাক ছিটকাবে আর কি। এটা কত রকম আসলে এরকম নাক ছিটকাবে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, পাওয়ার পরে বলবে এই তুমি বাংলাতে চান্স পাইছো, এটা সাবজেক্ট হলো, ইকোনমিক্সে পাও নাই। আবার ইকোনমিক্সে পাওয়ার পরে বলবে আরে ইকোনমিক্সে তুমি লতে পাও নাই। আবার লতে পাওয়ার পরে বলবে এই লতে তুমি পাইছো, তোমার তো মেরিট পজিশন তো 1 থেকে 10-এর মধ্যে হওয়া উচিত ছিল, তোমার 30 কেন মেরিট পজিশন? সো লেট দেম টক, তাদেরকে কথা বলতে দাও, এন্ড ডু ইউর অন ওয়ার্ক। তুমি তোমার নিজের কাজটা করো। এন্ড অফ দ্য ডে একটা কথা, এই জায়গায় যাতে ট্যাগটা লাগানো থাকে, ঢাবি হোক, রাবি হোক, চবি হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ার হোক, এনিথিং ভাই, ইউ নিড এ ট্যাগ। বাট কোন ট্যাগটা তোমার দরকার? ফেইলিয়রের ট্যাগ না, সাকসেসের ট্যাগ। তো আমার মনে হয় আমরা বেশি আলোচনা না করে আমরা চলে যাই যে তোমাদের প্রথম ধাপে কিভাবে শুরু করতে হবে এবং চিন্তাটা তুমি কিভাবে করতে পারো। আমি জানি অনেক বেশি প্যারা রয়েছে, কারণ এবার রেজাল্ট নিয়ে খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে আর কি সবাই। এবং ফিজিক্সের সবচেয়ে ভালো স্টুডেন্ট সেও পরীক্ষাতে আসার পরে কনফিডেন্ট খুঁজে পায় না, কান্নাকাটি করে হাই এবং ওই সিচুয়েশনটা ক্লাস তো বড় ব্যাপার, ও চিন্তা হইতেছে হাই ফেল করবো কিনা, নিজের খারাপ লাগে। ওই জিনিসটা তোর মনে আছে। কেন তোমার ভার্সিটি প্রস্তুতি ক হওয়া উচিত? প্রান্ত, আমার মনে হয় যে এটা তুই বলতে পারিস তাদেরকে, ক হওয়াটা কেন উচিত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শাকিলের যে প্রথম প্রশ্নটা, আমাদের যেহেতু এই সেশনটা হচ্ছে ভার্সিটি কমে, হ্যাঁ শুধুমাত্র ভার্সিটি, আমরা আজকে মেডিকেল নিয়েও কথা বলবো না, ইঞ্জিনিয়ারিং নিয়েও কথা বলবো না। আচ্ছা, ফার্স্ট অফ অল, একটা স্টুডেন্টের ভার্সিটি ক হওয়া কেন উচিত? এই কারণে উচিত যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট নিয়ে একটা শঙ্কা তৈরি হয়। এখন দেখো, অনেক স্টুডেন্ট থাকে, শাকিল তুই একটু যেহেতু অনেকদিন থেকে তুই পড়িয়েছিস বা পড়াচ্ছিস এখনো, তুই এটা খেয়াল করে দেখবি যে যখন একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে তুই জিজ্ঞাসা করবি তোমার নিজের স্বপ্নটাকে, তোকে হয় মেডিকেল বলবে না ইঞ্জিনিয়ারিং বলবে, এর বাইরে কিন্তু পোলাপানের বাইরে খুবই কম বলে এটাতে। কিন্তু যখন ওরা পরীক্ষা দিতে যায় তখন ওরা জানিস এই স্টুডেন্টটা তোকে যে বলেছিল যে সে হচ্ছে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, অথচ এই ছেলেটাকে তুই পরের দিকে ফেস করেছিস, অবশ্যই এবার করেছিস, যে ভাই জাস্ট একটু পাস করবো, সেই সাজেশনটা আমাকে দেন, বলেছে না? তোর ইউটিউব চ্যানেলে কতগুলো কমেন্ট আসছে এরকম যে ভাই অনেক অনেক ধন্যবাদ, জাস্ট এই ভিডিওটা না দেখে আমি জীবনটা শেষ করে ফেলতাম, বা এটা দেখে লাইভ আমার সেভ হইলো, এরকম বলেছে কিনা? একদম। তাহলে আমার কথা হচ্ছে, এরা কারা? ওরাই যারা অলরেডি এসএসসিতে গোল্ডেন পেয়েছে। এই বাচ্চাগুলো কি তার খারাপ? এরা কেন পাশ করার জন্য খুঁজতেছে? তোকে বুঝতে হবে, কারণ
ও যে সময়টা পার করেছে, যে বয়সটা পার করেছে, বয়সটা এরকম, সে ডিসিশন নিতে পারে নাই এবং সে কোনো কারণে ওই জায়গাটাতে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে। এখন এই সমস্ত স্টুডেন্টের জন্য ভার্সিটি যারা স্বপ্ন দেখেছে বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু তার স্বপ্ন এখন শেষ হয়ে যায়নি। অর্থাৎ আমি বলতে চাই, ধরো ভার্সিটি এর তোমার আবেদন যে যোগ্যতাটা আছে, এই আবেদন যোগ্যতাটা কিন্তু খুব বেশি না। এবং আরো একটা মজার বিষয়, তোমার জিপিএ মার্ক খুব একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করবে না। ওই পরীক্ষায় তুমি যখন অ্যাডমিশনে বসবা, সেই পরীক্ষায় তোমাকে ভালো করতে হবে। আরেকটা তোকে বলি, তোকে একদিন পরে আরেকটা সবচেয়ে বড় সমস্যা তুই ফেস করবি, স্টুডেন্ট রেজাল্ট খারাপ করবে, তোকে ফোন দিয়ে কান্নাকাটি করবে, জীবন শেষ। ও বুঝবে না, কিন্তু ওই গাধা যে বুঝবে না যে ভার্সিটির অ্যাডমিশন দিতে গিয়ে কিন্তু রেজাল্ট দরকার নাই, আমার তোমার জিপে পাবের দরকার নাই। দরকার আছে বল। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দরকার নাই। না, না, So, না। দয়া করে ভাই, ওই যে মরে যাবো, সুইসাইড করবো, এগুলো চিন্তা আসাই যাবে না। এটা করো না ভাই। তোমার মেডিকেলে, আচ্ছা আমি একটা কথা বলি, আমি কিন্তু এক্স ঢাবিয়ান, বুঝছো? আমি পরবর্তীতে যশোর মেডিকেলে চলে আসি আর কি। এটাতে আমি আমার জীবনের গল্প অন্য কোনো দিনে আমি তোমার সাথে শেয়ার করবো। ইনশাআল্লাহ। সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে ভার্সিটিতে পড়ার জন্য কোনো ধরনের তোমার গোল্ডেনের রিকোয়ারমেন্ট নাই, কোনো জিপিএর মানে প্লাস পাওয়ার রিকোয়ারমেন্ট নাই। সো ঠিক আছে ভাই, মেডিকেলে হয় না, তোমার রিজিক লেখে নাই, তোমার বুয়েট চুয়েট রুয়েট কুয়েট হয় নাই, রিজিক লেখে নাই, গো ফর দ্য ইউনিভার্সিটি। সো কারা যাবা এবং কেমন হওয়া উচিত, আশা করি তারা বুঝতে পারছে আমাদের সাথে কথা বলে যে এটা Yes. কাদের জন্য। কারণ কেন তোমার প্রস্তুতি ভার্সিটি হওয়া উচিত? স্টুডেন্টের যদি শুধু তোর মানসিকতা থাকে, সে চান্স পেতে চায়। আরেকটা তাকে জিনিস নিয়ে লড়াই। ওদেরকে বলে দিই আর কি, তোমরা যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য সবসময় ফোকাসড হয়ে থাকো, আমি জানি ফোকাসড হওয়া ভালো, বাট মনে রেখো সবসময় প্ল্যান বি থাকতে হবে। একটা প্ল্যান গেছে তো কি হয়েছে ভাই, গো ফর দ্য ইউনিভার্সিটি। আর তুমি যদি সত্যি সত্যি মনে করো যে না তোমার দ্বারা মেডিকেল হবে না, ইঞ্জিনিয়ারিং হবে না, প্রথম থেকে ভার্সিটির জন্য প্রিপারেশন নেবা, অযথা টাইম ওয়েস্ট করবে না। তার মানে বন্ধু, এখানে আমরা ছোট্ট একটা পয়েন্ট আউট করে দেবো। দাঁড়া, ওই পারে যা। ছোট্ট আউটটা হচ্ছে যাদের রেজাল্ট, যারা কোনো কারণে বুঝে ফেলেছে যাদের রেজাল্টটা আসলে 4 পয়েন্টের নিচে চলে আসতেছে বা 4.5 পয়েন্টের নিচেও চলে আসতেছে। দেখ, ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের জন্য একটা ডেপথ কনসেপ্ট লাগবে এবং ভালো রকমের ম্যাথ সলভের একটা পাওয়ার লাগবে। আমরা ওখানে যাচ্ছি না। আমি ওদেরকে বলি, যে পাপ করে সে কিন্তু জানে সে পাপী। সো ওরা ভালো করে জানে যে ওটা কোথায় কোথায় দুর্বলতা আছে। রাইট। তুমি জোর করে লোক দেখানোর জন্য মনে করো যে না আমাকে এই কোচিং করতে হবে, এটা করো না ভাই। না করে ভাই, তুমি জোর করে মেডিকেলের জন্য যেও না। তুমি তোমার ক্যালিবার জানো, আমি যতই বকবক করি না কেন, তোমার ক্যালিবার তোমার থেকে ভালো দুনিয়াতে কেউ জানে না। এটা কেউ সো জানবে না। ক্যালিবার অনুসারে প্রিপারেশন নাও। কিন্তু ক্যালিবার যদি তোমার 10-8 হয় জিপিএ, ভাই অযথা হুদাই মেডিকেলের কেন জন্য, সে হুদাই টাকাটা নষ্ট ইঞ্জিনিয়ারিং এর করবে? জন্য টাইম নষ্ট করো না, এনার্জি নষ্ট করো না। কিছু বলার নাই আর কি। মূল কথা হচ্ছে তোমাদের জিপিএ যাদের 8 থেকে 8.5 মধ্যে থাকবে, ইভেন 9 থাকবে, তারা ভাই আসলে শোনো, যারা ডেপ ভাবে পড়াশোনা করে আসো নাই, ফাঁকিবাজি করছো, তারা সহজ কথাই ভার্সিটি দিকে চলে আসো। হ্যাঁ চল, এবার চল। ওকে, এই প্রশ্নটা তোর জন্য। ভার্সিটি প্রস্তুতি কিভাবে শুরু করবে? ফার্স্ট অফ অল তোমাদের জন্য যে কথাটা বলতে চাই, আমি যেহেতু মেডিকেলের জন্য করাই এবং ভার্সিটির জন্য এবার অনলাইন কোর্স আসছে তোমাদের জন্য, সবচেয়ে বড় প্রবলেম হইতেছে যে এটা এমন ভাবে একটা রোগের মতো ধরে ফেলে যে যেই স্টুডেন্ট আমি জানি চান্স পাবে না, যে স্টুডেন্টের জিপিএ এসএসসি এবং এইচএসসি সব মিলে 9, তার বাবা মা তারা ফোর্স করে না মেডিকেলে পড়াবে, মেডিকেলে করে, পড়াবে। কিন্তু অনেকেই করে। আরে প্রচুর কমন আর কি এটাতে, আমি খুব ভালো করে জানি। বিশ্বাস করো, কখনো মানে কি বলা যায় যে যেটা মানে এক্সেপশন থাকে না কোনো কিছু, এক্সেপশন তো কখনো উদাহরণ হইতে পারে না। তোমার বহুত কোচিং বোঝাবে আরে জিপিএ 9 নিয়েও কত কত চান্সেস, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভোগাস কথা। ভোগাস কথা একবার। এটা তোমার জিপিএ কম মানে তোমার মেইন রেজাল্টে তুমি কম পেয়ে যেতেছো, 2 নাম্বার বেশি তোলা মানে অনেক কিছু আর কি। জিপিএ কম থাকা মানে তোমার জন্য কনফিডেন্ট লেভেল কম। আর হ্যাঁ, তোমার বাপের যদি অঢেল টাকা থাকে, মেডিকেলে যারা পড়ে তারা টাকাওয়ালা হয় আর কি, সো প্রাইভেটে পড়তে পারো। বাট সরকারিতে আমার মনে হয় জিপিএ যদি ফুল না থাকে তাহলে তোমার না যাওয়াটাই বেটার। তার মানে তুই বলতে চাচ্ছিস প্রথমত তার জিপিএ যোগ্যতাটা জানা উচিত। জিপিএটা অবশ্যই মাস্ট বি তার জানা উচিত। তাহলে আমরা পরে আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে জিপিএ হইতেছে সবচেয়ে ভাইটাল জিনিস আর কি। কম জিপিএ নিয়ে মেডিকেল ভার্সিটিতে মানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ যাওয়া, বিশ্বাস করো ভাই 100 জনের মধ্যে একজন। কিন্তু জিপিএ কম নিয়ে মোস্ট অফ দেম পোলাপান, আমি যদি বলি বাংলাদেশের 80% পোলাপান কই পড়ে? মেডিকেলে না, বুয়েট চুয়েট রুয়েটে পড়ে না, 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 তাহলে পড়ে কোথায়? ভার্সিটিতে। ভার্সিটিতে। কারা পড়ে? যারা স্বপ্ন দেখছিল যে কিন্তু না আমি বুয়েট বা মেডিকেলে যাবো, বা সামহাউ somehow পারে নাই। নাই। So, তুমি যদি ওই লেভেলের মতো হয়ে থাকো তাহলে তুমি দয়া করে চলে আসো আর কি। তাহলে তোর প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর জিপিএ, এন্ড তুমি তোমার জানো পাপ কোন জায়গায় করছো। Right. নিজের প্রশ্নগুলো আর কিচ্ছু লাগবে না আর কি এটাতে। তাহলে প্রথমে এবং আমরা একটু ওদেরকে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো জিপিএ অ্যারাউন্ড সেম 888। হ্যাঁ, এখানে সাবজেক্টিভ কিছু বিষয় থাকে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো না তোমাদের সাথে।
ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবরই হইতেছে সবসময় উল্টাপাল্টা, ওরা একটু ওদের মতো করেই করে। ঠিক আছে। বাংলাদেশের বাইরে একটা ইউনিভার্সিটি ধরে রাখো, ওদের আমি ধরে রাখো বাদ দিয়ে দিলাম, ওদের প্রশ্নের প্যাটার্ন টোটালি উল্টাপাল্টা। এটা আলাদা, এটা আলাদা। তো দেখো প্রত্যেকটাতে 8 অ্যাজ ইউজুয়াল ভাবে, শুধুমাত্র রিটেন প্রশ্নটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, এখন রিটেন প্রশ্নটা কি অনেকে ভয় পাইতেছে। আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি। যারা ক এবং খ পড়ে আসো, দ্যাটস দ্য রিটেন প্রশ্ন। হ্যাঁ, এখন দেখ এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, ওরা জানে না। মানে আমি একটু ছোট করে বলে দিই যে যেমন ঢাকার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল 3.5 মিনিমাম 3.5 করে লাগবে। 8 করে লাগছে। রাজশাহীতেও তাই, রাজশাহীতে কোনো রেজাল্টের মার্ক নাই, ঢাবিতে রেজাল্টের মার্ক আছে 20, বাট এই 20 মার্ক নিয়ে অনেক প্যানিক, ভাইয়া আমার তো রেজাল্ট মাত্র 8, আমি কি চান্স পাবো? কিন্তু ও জানে না যে ঢাবিতে জাস্ট পাস করলেই চান্সটা হবে। তোমার পয়েন্ট যদি 4 আসে না এইচএসসি তে, তাহলে তুমি ঢাবিতে 20 এর মধ্যে পাবা 19, মানে 1 নাম্বার মাত্র কম পাবা। তো খুব একটা পরে গিয়েই না যে এইখানে জিপের উপরে যে মার্কস, এটা তোমার জন্য কোনো ফ্যাক্টই না। আচ্ছা আমি একটু তোমাদের জাস্ট 1 মিনিট বুঝিয়ে বলি যে ডিউ এর যারা প্রিপারেশন নিবা তাদের কি করা লাগবে বা এদের প্রিপারেশনটা কি। দেখো এমসিকিউ এখানে হবে হচ্ছে 60 মার্কের, ঠিক আছে। আর যেটা হচ্ছে লিখিত অর্থাৎ রিটেন পার্ট, এই লিখিত হবে হচ্ছে 40 মার্কের, ঠিক আছে। এখন আসো এই দুইটা আলাদা আলাদা পাস আছে। এখন তুমি অবাক হবে যে এই পাস করতে পারে না, অর্থাৎ 90% স্টুডেন্ট ফেল করে। আবার বলছি 90% স্টুডেন্ট ফেল করে, এবং ফেল করে মানে তাদের গোল্ডেন ডাবল গোল্ডেন থেকে কোনো লাভ নাই, তাদের খাতার দেখা হবেই না। এখন আসো এটা পাস করার সিস্টেমটা বন্ধু তোকে আমি একটু বলি। এই যে দেখ এমসিকিউতে তোর পেতে হয় 24 সর্বনিম্ন, আচ্ছা, এবং লিখিততে পেতে হয় 12 সর্বনিম্ন, 40-এর মধ্যে 12। এখন এখানে কিন্তু কোনো রিকোয়ার নাই যে ফিজিক্সেই তোমাকে পারা লাগবে বা এটা পারা লাগবে এরকম না, তবে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে ব্যাপার আছে, সেটা আমরা পরে কথা বলবো। আপাতত তো আমাকে আগে জানা লাগবে, না জেনে আমি তো আর এখানে যাইতে পারবো না। এখন 24 আর 12 যোগ করলে হয় কত? 36। কিন্তু পাস মার্ক কিন্তু 36 না, পাস মার্ক হচ্ছে 40। তার মানে 24 এবং 12 পাওয়া লাগবে, দেন 36 পেলে কিন্তু পাস হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম না, আবার তাকে কত পেতে হবে? 40। আবার এখানে আরো একটা মজার বিষয় আছে, তোকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে দেখ এখানে যদি 24 পাইছিস না, আবার ধর রিটেনে এখানে মার্ক আছে মনে কর 40, একটা স্টুডেন্ট রিটেনে খুব ভালো, সে 40-এর মধ্যে 40 পেয়েছে, কিন্তু তার খাতা কি আদৌ দেখা হবে কিনা সেটা ডিপেন্ড করছে কোথায়? তার এমসিকিউর উপরে। তার মানে এমসিকিউতে তুই যে মার্কটা ক্যারি করবি তার 5 গুণ খাতা দেখা হবে, অর্থাৎ এমসিকিউর পাশের উপরে 5 গুণ খাতা দেখাবে। মজার বিষয়, সে 5 গুণ খাতা ঢাকা ভার্সিটি দেখতেই পারে না, কোনোবারই পারে না, কারণ ওই পরিমাণ পাস করতে পারে না। তাহলে মেন কথা হচ্ছে দেখ এখানে একটা বিষয় আছে, কারণ ঢাকা ভার্সিটির কথাটা আমাকে বলতে হবে। ধর একটা স্টুডেন্টের 4th সাবজেক্ট হচ্ছে বায়োলজি মনে কর, বা 4th সাবজেক্ট হচ্ছে তার হচ্ছে ম্যাথ। নিয়মটা কি জানিস? নিয়মটা হচ্ছে এখানে সে ফিজিক্স, সে কেমিস্ট্রি এবং তার মেন সাবজেক্ট ধরলাম ম্যাথ, ঠিক আছে। এই তিনটা আনসার করতে হবে। Yes. এবার সে অপশনটা পাবে কোথায়? 4th সাবজেক্টে। ওইখানে সে হয় বাংলা দাগাইতে পারবে অথবা ইংরেজি অথবা বায়োলজি, রাইট। অথবা বায়োলজি, তার একটা চুজ করে। তো আমরা ম্যাক্সিমাম জানি যে যারা একেবারে প্রপার ঢাকা ভার্সিটি তারা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নেই, চারটাই করে। এই চারটাই করে, কারণ এই চারটা করলে পরের যে কৃষিগুলো আছে সেটা কভার হয়ে যায়। দেন ঢাকা ভার্সিটি সবার বাপ, এটা যদি করতে পারে সবগুলো হয়ে যাবে। আরেকটা ভুল কনসেপ্ট আছে, আরেকটু বলি। অনেক স্টুডেন্টকে বোঝানো হয় যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের নাকি ভার্সিটি কভার হয়ে যায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, এইখানে আমি আমার নিজের এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নাও, তোমাদেরকে বলাই হয়ে থাকে যে তোমার ভার্সিটি প্রিপারেশন এখানে কমপ্লিট হয়ে যাবে, বা ইঞ্জিনিয়ারিং কভার হয়ে যাবে। আমি নিজে যেহেতু করাই আর কি, আমি বলি হ্যাঁ এটা সত্যি কথা। কোন প্রিপারেশন কমপ্লিট হবে জানো? মেডিকেলের প্রস্তুতি নিলে বায়োলজি, তো মেডিকেলের উপরে তো বায়োলজিতে বাপ নাই, না, ওটা করলে সব কভার। কেমিস্ট্রি কভার হয়ে যাবে, কভার হবে না কোথায় জানো? ফিজিক্সে কভার হবে না। আমরা মেডিকেলের ফিজিক্স হচ্ছে সবচেয়ে ভালতবাজি একটা বড়, বুঝছো? খালি লাইন টু লাইন তুমি মুখস্থ পড়ে যাবে, ওকে। আর ম্যাথ তো মেডিকেলে নাই। তার মানে আলটিমেটলি তুমি মেডিকেল সায়েন্স থেকে যদি ভার্সিটিতে আসতে চাও, তোমাকে দুইটা জায়গায় খুবই ফোকাস করতে হবে। ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে তোমার ম্যাথে, এরপর তোমাকে ফোকাস রাখতে হবে ফিজিক্সে। ক্লিয়ার? ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেম জিনিস আছে। সেই ক্ষেত্রে অনেকে ম্যাথ বাদ দিলেও দিতে পারে, কিন্তু ফিজিক্সকে তখন আর ফিজিক্স তো বাদ দেওয়ার সুযোগ নাই। তুমি ম্যাথ বাদ দিয়ে ইংরেজি করতে পারো, যেহেতু মেডিকেল ইংরেজি থাকে আর কি। কিন্তু আদারওয়াইজ কিন্তু ফিজিক্সের তুমি চেষ্টা করতেছো যে না মেডিকেলের প্রস্তুতি নিয়ে আমি ফিজিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করবো, ইটস কোয়াইট টাফ। তোমাকে ফিজিক্সের জন্য ডিপ নলেজে পড়তেই হবে আর কি। আবার ইঞ্জিনিয়ারিং এর পোলাপান তারা মনে করতেছে আরে না গোড়ার ডিম, আমি এমনি নর্মাল ভাবে আমি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিয়ে আমার পার হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের বায়োলজি একটা বড় বাধা। আবার যদি বায়োলজি না হয়, ইংরেজিও কিন্তু একটা বড় বাধা। তার মানে তোমাকে সেই ক্ষেত্রে হয় বায়োলজি ভালো করে পড়তে হবে অথবা ইংরেজি ভালো করে পড়তে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বা বায়োলজি এটা কিন্তু মামার বাড়ির মোয়া, চালার হয়ে গেল, পাস করে গেলাম। সো দুই ক্ষেত্রে এসে উপকারও রয়েছে অপকারও রয়েছে। আর লাস্ট যে বিষয়, যারা সোললি ভাবে
না ভাই আমার দ্বারা মেডিকেল হবে না, আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং হবে না, আমি বায়োলজি মানে আমি ভার্সিটি প্রিপারেশন নিব, এরকম বহুত পোলাপান আছো। জাস্ট ডিসিশন নিয়ে ঝেপে পড়ো, সৃষ্টিকর্তা কোনো না কোনো সরকারি ইউনিভার্সিটির মাটি তোমার জন্য ঠিক করে রাখছেন, শুধু পড়ে থাকো, আর কিচ্ছু লাগবে না কি এটাতে। আচ্ছা, আর অ্যাডমিশন নিয়ে যে জুজুর ভয়, এই জুজুর ভয় কোনো কিছু করো না, জুজুর ভয় করতে নিষেধ করি আর কি। এত বেশি কিছু না রে ভাই, শুধু রেগুলারিটি মেনটেন করো ভাই, কিচ্ছু না, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ। চলো। আচ্ছা, আমি তোর একটা কথা অ্যাড করে নিই, Sure. সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং হলে কেন চান্স হয় না, এই জিনিসটা আমি একটু বলে দিই। কারণ হচ্ছে যে, আচ্ছা কোন বাচ্চারা ইঞ্জিনিয়ারিং চান্স পাচ্ছে? যারা বুয়েটে চান্স পাচ্ছে, ওই বাচ্চাটা কি ঢাকাতে পরীক্ষা দিলে চান্স পাবে না? অবশ্যই পাই। এই বাচ্চাটা যখন চান্স পেয়ে যাচ্ছে, তখন আমরা কিছু প্রচারের স্বার্থে আমরা ধরে নিয়ে চলে আসতেছি, এই যে দেখছো ইঞ্জিনিয়ারিং পড়লে কোথায় হয়ে যাচ্ছে, ভার্সিটি হয়ে যাচ্ছে। এটা তো ঠিক না। কারণ দেখ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্নটা আমি তোরে বলি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্নটা তোর খুবই ডিফিকাল্ট। এখানে কিন্তু সব সহজ কোশ্চেন থাকে না, সেখানে অনেক ডেপ কোশ্চেন থাকে। কিন্তু তুই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দে, অনেক আর তুই superficial প্রশ্ন রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দে, সেখানে তুই কিছু কিন্তু নর্মাল জিনিসও পাবি, অনেক সুপারফিশিয়াল, তাই না ব্যাপারটা? তো এখানে আমরা অনেকে মনে করি যে আমরা মনে হয় ইঞ্জিনিয়ারিং, অনেক বাচ্চারা এটা সবচেয়ে বড় ভুল করবে কাজ জানিস, এভারেজ বাচ্চারা। এরা কি করবে, ওদের কিছু ফ্রেন্ড আছে ধর নটর ডেমে পড়ে বা দেখা যাচ্ছে রাজশাহী কলেজে পড়ে, ওদের দেখা দেখি যায় আমি ওই Engineering আমি না। যাই। কিন্তু এই বাচ্চার জন্য তো ইঞ্জিনিয়ারিং না রে ভাই, কারণ ও কিন্তু ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিলে ওখানেও চান্স পাবে, আবার ও যে ঢাবিতে পরীক্ষা দেয় সেখানেও ঢাবিতে পাবে। এখন ওর ব্যানারটা তখন নিয়ে যে আমি বলে দিচ্ছি কি যে ইঞ্জিনিয়ারিং পড়লে কি হয়ে যায়। আমি তো বলছি না, তুমি তোমার ক্যালিবার দেখো ভাই, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে এই তোমার বন্ধু জায়গাটাতে- কি করলো, তোমার বন্ধুর ক্যালিবার তো আলাদা, তুমি আর তোমার বন্ধু তো একরকম না। এবং শাকিল আরেকটা জিনিস বলে, যেমন সবচেয়ে কম জিপিএ লাগে জিএসটি, জিএসটি তো 7 হচ্ছে এবং গতবার ছিল 7, কিন্তু 7.5 থাকে। কিন্তু গতবার হওয়ার কারণটা কি ছিল বলতো, রেজাল্ট একটু খারাপ হয়েছিল। এবারও রেজাল্ট খুব বেশি ভালো হবে না। আচ্ছা আরেকটা কথা বলি, জিএসটি হচ্ছে সবচেয়ে লাইফ সেভিয়ার, একদম। যার কেউ নাই তার জিএসটি আছে। জিএসটি আছে ইনশাআল্লাহ। কিন্তু জিএসটি কে আবার জানা তারা ভাবে নিও না, জিএসটির জন্য তোমাকে পড়াশোনা করে আসতে হবে। তো যে হোক, আমরা এইদিকে চলে যাই, তারপরের দিকে যাই আর কি। আচ্ছা, পরের যে বিষয়টা, এই যে এতক্ষণ আমরা কথা বললাম, আসলে আমাদের যে কোর্স সবচেয়ে বড় জিনিস বলি, এখন নিজেদের ব্র্যান্ডিং আর কিছু না, বুঝছো? হ্যাঁ। এত কিছু বুঝাইলাম, বোঝানোর পরে কিছু না, একটু টাকা পয়সা দিয়ে আমার কাছে ভর্তি হতে হবে, আলটিমেটলি কথা হইতেছে এইটা। কিন্তু একটা কথা বলি আর কি, সেটা হচ্ছে যে তুমি কেন এই জায়গাটাতে টাকাটা ঢালবা, কেন ঢালবা? অবশ্যই কোয়ালিটি ছাড়া তো ঢালবা না তুমি, কোয়ালিটি প্লাস ডেডিকেশন প্লাস এক্সপিরিয়েন্স। এবং আমার কাছে মনে হয়, আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল, আমি এক্স টেরমেটের টিচার ছিলাম, এক্স মননের টিচার ছিলাম, এখন আমি আমার বায়োলজি লাভার্স তোমরা অলরেডি জানো আর কি, পেজ, ইউটিউব চ্যানেল সবকিছুতে আমরা অনেক বেশি সরব। অফলাইনে তো 8 থেকে 9 বছর আমি পড়াচ্ছি। সো এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখতে যদি অনেক ইয়াং এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের এজ অনেক হয়ে গেছে। হ্যাঁ অ্যারাউন্ড 30 না, অ্যারাউন্ড 30 এক্সপিরিয়েন্সের দিক থেকে 8 থেকে 9 বছর পার করে ফেলছি। আর অফলাইনে বাচ্চা কাচ্চারা যে কিভাবে পড়ানো হয়, এটা যে কি বড় একটা জায়গা, এটা যারা তোমরা অফলাইনে তো সবাই পড়ো আর কি, ঠিক আছে? সো আমরা হইতে পারে অনলাইনে নতুন মুখ, প্রান্ত সে 6 থেকে 7 বছর ধরে পড়াচ্ছে এবং অনলাইনে সে কিন্তু আমার থেকে অনেক বেশি ডেডিকেটেড একটা মানুষ। সো আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে কোনো ঘাটতি নাই আর কি, বুঝছো? কিন্তু হ্যাঁ, অনলাইনে কিছুটা নতুন, যেমন প্রান্ত গত বছর থেকে করছে, আমি জাস্ট এই বছর 5 মাস, এই বছর ধরাইলাম, মানে মাত্র 5 মাস হয়েছে। এবং সত্যি মজার জিনিস কি জানো, এই যে তোমাদের বায়োলজি পরীক্ষাটা হয়ে গেল বোটানি এবং জুলজিতে, তোমরা আমার সাথে অনেকেই তো যুক্ত রয়েছে বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। মাত্র 6 দিনে আমার বায়োলজি লাভার্সের ভিউ 20 লক্ষ, 20 লক্ষ। এবং তোমাদের আস্থা রেখেছিল। হ্যাঁ, must be। তো কেন এত বড় বড় মহারথীদের মধ্যেও যে আমার নতুন করে একটা হুট করে উঠে আসে একটা চ্যানেলের উপরে যে তারা আস্থা রাখছে, এটা অনেক বড় একটা পাওয়া। আমি তোকে একটা কথা বলতে পারি, হইতে পারে আমার ক্লাসের ভিউ কম, বাট আমি এতটুকু নিজের উপর আস্থা রাখি, ক্লাসের যে কোয়ালিটি সেটা কখনো 10-20 হবে না, সেটা মেইনটেইন করাই হয়, 19-20 হবে। এক্স্যাক্টলি। সর্বোচ্চ কি হইতে পারে 19-20, নট 10-20। ওকে, সো আমার মনে হয় যে অনলাইনে নতুন তোমরা মুখটা দেখলো, খুব বেশি দিন নতুন থাকবো না আমরা অলরেডি পুরাতন হয়ে যাবো অনলাইনে ইনশাআল্লাহ। এই এই ট্রাস্টটা তোমরা রাখতে পারো। এবং আমাদের যে 26 ব্যাচ তোমরা রয়েছো, তোমাদের জন্য আমাদের মূলত ভার্সিটি প্রিপারেশনের ফুল একটা সাপোর্ট তোমাদের জন্য প্যাকেজ আসছে এবং তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমরা একটু মজার করেছি, মানে মজারটা করেছি কি, আমরা কিন্তু টাকার পরিমাণটা কম নিয়ে নিব এবং সার্ভিসটাতে বেশি মনোযোগী হবে। স্বাভাবিক, আমরা নতুন না, আমাদের টাকা নিয়ে চিন্তা নেই, আমাদের সার্ভিস নিয়ে চিন্তা। আমাদের কি দরকার বলো, আমাদের দরকার বেশি স্টুডেন্টস। তো এই জন্য বিশেষ করে আমরা টাকা কম দিচ্ছি, আমরা যখন অনেক বড় হয়ে যাব তখন টাকা বাড়াই, তখন সেটা আলাদা হবে। তো 16 আগস্ট হতে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এই ক্লাসের মডিউল নিয়ে আমরা আরেকদিন আসবো, ঠিক আছে? এবার ভার্সিটি কতে আমাদের পদার্থের দায়িত্বে আমি থাকতেছি, জীববিজ্ঞানে তুই থাকতেছিস, উচ্চতর গণিতে শামীম থাকতেছে, এবং শামীমের পাশাপাশি আমরা আরেকজনকে রাখবো। আমরা এই জায়গাগুলোতে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, কারণ এখানে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে ভার্সিটি কতে। আরেকটা বলে রাখি যে
তুমি ইউটিউবে খুঁজবা, দেখবা যে ভার্সিটি কয়ের জন্য রিটেন প্লে লিস্ট খুব ভালো পাবা না, বা দেখবা যে ডেডিকেটেডলি কোনো ভার্সিটি কয়ের খুব একটা ইয়ে পাবা না। এইবার আমি আর শাকিল তোমাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের রিটেন তোমার যে পার্ট, প্রত্যেকটা সাবজেক্ট বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন পার্টের জন্য আলাদা একটা সেকশন পাবা। আমাদের এই 3টা সে পাচ্ছে। এখন এটা আমরা ফ্রি পরে করব, মানে আমি বলে রাখতেছি যে তুমি পাবা। এখন বিষয়টা হচ্ছে, দেখো আমরা রসায়ন, ইংরেজি, বাংলা যে জিনিসগুলো লাগবে সেটা আমরা আমাদের এই কন্টেন্টের সাথে তোমাদের ফ্রি দিচ্ছে। অর্থাৎ ওরা পাচ্ছে একসাথে 6টা সাবজেক্ট, কিন্তু তারা টাকা দিচ্ছে মাত্র 3টা সাবজেক্টের। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? আর কত টাকা? হ্যাঁ, আমাদের বলতেছি একটু দাঁড়া। দেখ, যে রসায়ন, ইংরেজি, বাংলা এটা ফ্রি নেওয়ার সিদ্ধান্তটা কেন? এই কারণে যে আমরা যারা এখানে দাঁড়িয়েছি তোমাদের দায়িত্ব নেওয়ার জন্য। এন্ড যখন তুমি আমাকে দায়িত্বটা দিলা, যখন দায়িত্বটা শেষ করতে পারবো, দেন তুমি বিশ্বাস করবা যে ইয়েস, কথাটা ঠিক ছিল। ওই কারণে আমরা এই পদ্ধতি অবলম্বন করছি, কারণ আমাদের ঢাকার পরে যে কোর্সগুলো আসবে সেইখানে তুমি ব্যাপারটা বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, এবার এই কোর্স ফি নিয়ে কথা বলি। হ্যাঁ, কোর্স ফিটা কত হতে পারে আর কি? আচ্ছা ওখানে পরে আসতে চাই, কোর্স ফিতে আমাদের মনে যাওয়া উচিত। ওকে, তুই দেখ, কোর্স ফিটা আমরা মূল কোর্স ফি হচ্ছে মাত্র 2699 টাকা। আচ্ছা, মাত্র ডিসকাউন্ট দিয়ে প্রথম 100 জনের জন্য, প্রথম 100 জনের জন্য 10 আগস্ট পর্যন্ত ছাড় চলতেছে, মাত্র 1999 টাকা, 6টা সাবজেক্ট। আচ্ছা এখন 1999। এখন দেখ, আমরা এই যে প্রথম 100 জনের যে ভর্তিটা নিচ্ছি না, এটা কিন্তু আমরা অলরেডি আমাদের কতজন একদম এনরোল করে ফেলছে? আমাদের মোটামুটি কাল পর্যন্ত বলা যায় যে আমরা তো এখন ওইভাবে ছাড়ি নাই, আজকে প্রথম, মানে আমাদের 20+ এর মতো অলরেডি তারা কাছাকাছি না হয়ে গেছে। ধরে রাখো যে 18 থেকে 20 জনের মতো অলরেডি কিন্তু তারা আমাদের এনরোল কমপ্লিট করে ফেলেছে। আরো মানে পজিটিভ সিগনালে আছে মোটামুটি। ম্যাথ পরীক্ষা শেষের পরেই হবে, ম্যাথ পরীক্ষার শেষে হবে, এটা আমি আশা করছি। আমি সহজভাবে বলে দিই, আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে কাজ করছি। ওয়েবসাইটটা এখনো একটু আন্ডার ডেভেলপ রয়েছে, ক্লিয়ার কাট কথা, যার কারণে আমরা ওয়েবসাইটের মধ্যে এখনো ভর্তি নিতে পারি না। আমরা ম্যানুয়াল তোমাদের গুগল ফর্মের মাধ্যমে ভর্তিটা নিচ্ছি। ওয়েবসাইট হবে কবে? ইনশাআল্লাহ 16 তারিখের আগে আমাদের ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে। গত বছর তোর মানে প্রান্তর যে প্রবলেমটা ছিল, আমরা কিন্তু গুগল ফর্মে পরীক্ষা নিতাম। ইনশাআল্লাহ এবার কোনো গুগল ফর্মে পরীক্ষা হবে না। তোমরা ওয়েবসাইটে ঢুকবা, তোমরা রেকর্ডেড ক্লাস করবে, ফেসবুক গ্রুপ লাইভ ক্লাস করবা, ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস পাবা, ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবা, লেকচার শিট ওইখানে পাবা, পিডিএফটা আর কি। ওকে, এরপরে সাজেশন এখানে পাবা, গাইডমূলক যত ধরনের গাইডলাইন মূলক কিছু রয়েছে সবকিছু তোমার ওয়েবসাইটে পাবা। আর প্রথম 100 জনের জন্য যে আমাদের এই ছাড়টা, আমার মনে হয় যে ইনশাল্লাহ তোমরা এতটুকু আস্থা রাখতেই পারো। আর ঠিক আছে, মাত্র 1999 টাকা খরচ করলে না হয়, একটা দেখো আমাদেরকে খরচ করলাম, দেখি পারি কিনা আমরা। আচ্ছা দোস্ত, আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই, তাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো কি কি পাচ্ছে। আচ্ছা, আমি একটু ছোট করে বুঝিয়ে বলি। যখন আমাদের ক্লাসটা হবে, সেই ক্লাসের শুধুমাত্র লেকচার শিট পাবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, যেটা আমাদের স্লাইড থাকবে, ক্লাস স্লাইড তো পাচ্ছে, কিন্তু সে যেন প্রিন্ট করতে পারে, ওই জিনিসটা লেকচার শিট আকারে থাকবে, যেটা তুই এবার করে দিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের জন্য দুইটা থাকবে, একটা হচ্ছে ক্লাস স্লাইড পিডিএফ, আর একটা থাকবে প্রিন্টেবল পিডিএফ, সে যেন ওটা প্রিন্ট করে নিতে পারে। আচ্ছা, এটা মজা। এবার তোর মনে আছে অবশ্যই যে গত বছর আমরা অ্যাডমিশনের আগে একটা সাজেশন পিডিএফ করে দিলাম, সেখান থেকে মোটামুটি 15-16টা করে কমন থাকে। তো এই সাজেশন পিডিএফটা আমাদের টোটাল একটা বই আকারে, কারণ এবার কিন্তু আমারও তোর একটা বই যাবে। আমি একটু বাচ্চাদের বলে রাখি, কারণ আমাদের গত বছর আল্লাহর রহমতে স্টুডেন্ট ভরসা রেখে প্রায় 5000-এর কাছাকাছি আমাদের ওই পিডিএফ কপিটা সংগ্রহ করেছিল, এবং যারা নিয়েছিল তারা খুবই স্যাটিসফাইড ছিল। তো সেই লক্ষ্যে আমার আর শাকিলের এবার যৌথ প্রযোজনায় একটা বই আসবে ইনশাল্লাহ। অর্থাৎ আমরা ভার্সিটি অ্যাডমিশনের যে বইটা দিব, সেই বইটা সাজেশন পিডিএফ আকারে একটু কাটিং করে, এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য থাকবে, ঠিক আছে? এবারে প্র্যাকটিস শিট, অর্থাৎ যখন সে ওয়েবসাইটে ঢুকবে, এখানে তো এই ক্লাস ম্যাটেরিয়াল মানে ক্লাসটা আছে, ক্লাসের নিচে লেখা থাকবে প্র্যাকটিস শিট, তার নিচে লেখা থাকবে পিডিএফ, তার নিচে লেখা থাকবে প্রিন্টেবল পিডিএফ, এবং ওখানে একটা এক্সামের অপশনও থাকবে। তার মানে ওই এক্সামটা সে নিজে নিজে দিতে পারে। আমাদের মূল এক্সাম তো থাকবেই, বাট ওই এক্সামটা সে তাকে নিজে দেওয়ার জন্য, এটা কখনো ডেমো এক্সাম, একটা ডেমো এক্সাম, যে ওই ইয়েতে তুই যা যা পড়াইছিস ওটার উপর সে এক্সাম, ডেমো এক্সাম এইভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? এবারে ফিজিক্সের সবচেয়ে মেন প্রবলেমটা তুই যেটা বলে আসলে, হ্যান্ড ক্যালকুলেশন। এই হ্যান্ড ক্যালকুলেশনের উপর আমি একটা বই লিখতেছি অলরেডি। এখন এটার উপরে যেটা কাজটা আমি করতে চাই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফিজিক্সের হ্যান্ড ক্যালকুলেশনে ধরা খাইছে, এই কারণে এটার একটা আলাদা নোট থাকবে ম্যাথ আর ফিজিক্সে। তোর বায়োলজিতে হ্যান্ড ক্যালকুলেশন লাগবে না। তবে তোর কাছে একটা জিনিস আমি চাইবো, যে বায়োলজিতে কিন্তু কিছু বিষয় আছে তোর হচ্ছে কঠিন শব্দ থেকে শুরু করে কিছু বিষয়গুলো বারবার আসে না, এই রিপিট টাইপের যে ইয়াটা, সেটা একটা আলাদা স্পেশাল নোট থাকবে, তোকে এটা দিতে হবে, ঠিক আছে? তো এটা তো আমাদের সব কম, আমার মনে হয় যে তোমরা দেখে ফেলেছো অলরেডি, আর এটা নিয়ে আর কথা বলার কিছু এগুলা নিয়ে আর তোমাদের কিছু এটা তো আমাদের আসলে কম্বাইন্ড কোর্সের গেল। এরপরে বাচ্চারা যদি মনে করে যে সিঙ্গেল নিতে চায়, আমার আর তোর
তাহলে তারা আমারাতর সিঙ্গেল কোর্স নিতে পারবে, যে কোর্সটা আমরা খুবই কম, এখানে 999 বলা আছে, বাট না, এটা আমি করে দিছি 599, ঠিক আছে, প্রথম 100 জনের জন্য। অর্থাৎ এখানে সে সিঙ্গেল আমার কাছে পড়তে পারবে আর সিঙ্গেল তোর কাছে পড়তে পারবে, ঠিক আছে। শুধুমাত্র বায়োলজি ভার্সিটির জন্য অনেকে শুধুমাত্র, হ্যাঁ অবশ্যই অনেকে চায় আর কি। এটা থাকবে মাত্র তোমাদের 499 টাকা। তুই আরো কমাই দিছিস যেন তারা ইজিলি। স্বাভাবিক, দেখো ভাই ফিজিক্স অনেক কঠিন বায়োলজি থেকে, বুঝছো, এই জন্য তোমার ফিজিক্সের দামটা একটু 100 টাকা বেশি দিবা, আমরা বাড়াই বেশি দিবা। আর বায়োলজিতে তোমার মানে ইউনিভার্সিটির জন্য যেটা ক ইউনিট, এটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটু যে তুমি সাপোর্ট আমার এখান থেকে পাবা, যা কিছু দরকার আর কি, ওকে। আর এটার জন্য তোমরা আমাদের এখানে কমেন্ট করতে পারো বা পেজে, প্রান্তর পেজে নক দিতে পারো, তাহলে আমি ওখানে সবই দিয়ে রাখতেছি, তোমরা কিভাবে গুগল ফর্মের মাধ্যমে কোন নাম্বারে যোগাযোগ করে শাকিলের সাথে যোগাযোগ করে ভর্তি হবা, মানে ওখানে স্পেসিফিক লেখা থাকবে যে যদি বায়োলজির জন্য করতে চাও। আর আমার মনে হয় যে কিছু জিনিস ওদেরকে একটু দেখানো দরকার, সেটা হচ্ছে দেখো, মানে অনেকে যারা নতুন দেখবা, দেখো তুমি যাদের কাছে পড়ছো তাদের একটু জানা দরকার যে তারা কতটুকু কি করছে। ফেসবুকের কথা গেলাম না, ফেসবুক লাখ লাখ অনেক কিছু, প্রান্ত ফিজিক্স অনেকদিন ধরে করছে এবং সে অনেক আমার থেকে বেশি ট্রাস্টেড একটা মানুষ অনলাইনের ক্ষেত্রে। 40.8 সাবস্ক্রাইবার, তার অনেক অনেক বহুত ক্লাস বাচ্চা কাচ্চারা করে ফেলছে, স্পেশালি আবার 26 এর ব্যাচ তো অনেক পাগল। আর এটা হচ্ছে আমার চ্যানেল বায়োলজি লাভার্স, এবং এখানে সাবস্ক্রাইবার প্রান্ত থেকে কম আর কি, কারণ কাজ শুরু করছি মানে চ্যানেলটা 2021 সালে। আমি এটা একটু বলি, তোরা বুঝবে না, মানে ব্যাপারটা কি, শাকিলের বায়োলজি লাভার যে চ্যানেলটা, ও কিন্তু সিরিয়াস লেভেলের কোনো কন্টেন্ট তখন দেয় নাই, জাস্ট নর্মাল দেখা যাচ্ছে যে ওর ক্লাসের কিছু ভিডিও দিছে বা ছোট ছোট টপিকের যেগুলো আসলে গুরুত্বপূর্ণ ছিল, মানে ও যে কোনো ব্যাচের জন্য ভিডিও সার্ভ করেছে এরকম চিন্তাও করে নাই। এই প্রথম 2026 সাল 26-এ ও এসে মানে প্রথম 26 ব্যাচের জন্য সে কাজ করলো, এবং মানে কয়দিন, 5 মাসে, মানে 5 মাসও না, ও সরি 5 মাস কেন বলছি, ওই যে লাস্টে জিএসটি কিছু ক্লাসও দেয়, তখন জিএসটি ক্লাস যখন অনেক ভালো সাড়া পায়, তখন ওর মনের মধ্যে একটা কাজ করে যে না, আমার মনে হয় এবার দেওয়া উচিত, দেন ও দেওয়া শুরু করলো, মানে 3 মাসে অর্জন। এই যে আচ্ছা, আমি একটা কথা বলি, যেহেতু এখানে টোটালি A to Z তোমাদের যারা এইচএসসি 26 এর বাচ্চা কাচ্চারা যারা দেখেছে ক্লাস, তারা জানে, দেখছো, আমার এটা টোটালি ওপেন জিনিস আর কি। তুমি আমার ক্লাস দেখো, যদি মনে হয় যে না ঠিক আছে এই মানুষটার কাছে পড়ে তোমার ভালো লাগবে, তুমি অবশ্যই আসতে পারো। আর যদি মনে হয় যে না দরকার নাই, এটা হচ্ছে না, ইউ মে লিভ ইট। আর তোমাদের জন্য বায়োলজির জন্য যে ভার্সিটি করার জন্য স্পেশাল কোর্স আছে, এটা মাত্র 499 টাকা আমি দিয়েছি। কারণটা কি, আলহামদুলিল্লাহ ভাই, অফলাইন অনেক বড় একটা সাপোর্ট আমার কাজ করে আর কি। অনলাইন থেকে খুব যে বেশি টাকা ইনকাম করতে হবে এটা না। আর মেইন কথা, যেহেতু সাপোর্ট দিয়ে তাদেরকে যতটুকু আগানো যায়, যেহেতু তোমাদের সত্যি কথা মাত্র 500 টাকা, এইটা না যে কোনো জায়গায় তোমরা দিয়ে দিতেই পারো, তোমাদের খুব বেশি কষ্ট হবে না। বাট একটাবার আমার উপরে ট্রাস্ট রাখতে পারো, একটাবার প্রান্তের উপরে ট্রাস্ট রাখতে পারো, ফর দ্য অনলি ওয়ান টাইম, ইনশাল্লাহ উই উইল প্রুভ আওয়ারসেলফ, ইনশাল্লাহ। তো আমরা আমাদের ডেডিকেশনে কোনো কমতি রাখবো না, জাস্ট একটাই কথা বলা থাকবে আর কি, এতটুকুই আমাদের বলা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব নিচ্ছি। আজকে আমরা দুজন একসাথে হওয়ার কারণটা, দেখো শাকিল কিন্তু আসলে যশোরে এত পরিমাণে ব্যস্ত, ও যে ওই সময়ের মধ্য দিয়ে অনলাইনের এই যাত্রাটাও করতে পারলো, এটা তো আমি আসলে খুব অবাক হলাম। মানে আমার সকালে ডিউটি থাকে, রাইট, তাই না, মানে সকালবেলা হসপিটালে ডিউটি, মানে এত ঝামেলা, অফলাইনের ব্যাচ। আমি বিগত 1.5 মাস একটা রাত্র ঘুমাই নাই। এটা আমি সেই পোস্ট দেখলাম যে আসলে কি একটা রাত্র আমি ঘুমাই নাই। আমি তো আসলে এত সিরিয়াসলি ভাবে আমি জানি না ওদের কাছে কি মনে হয়, বাট আই ডিড ইট ভাই, আমি পারছি এই জায়গাটাতে। এবং এত বড় বড় মহারথীরা ছিল, তার মাঝখানে যে আমার মতো ছোট্ট একটা মানুষের ক্লাসে যে বাচ্চা কাচ্চারা এতটা ভালোভাবে গ্রহণ করবে, পছন্দ করেছে, ভালোবেসেছে, আমার কনফিডেন্ট লেভেল অনেক গুণ বেড়ে গেছে, তারা অনেক ভালো মন্তব্য করেছে, সবই তো দেখেছে, আলহামদুলিল্লাহ। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি তোমাদের আমাদের আসলে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা দুইজন আসলে আমরা বন্ধু, আমরা একই ব্যাচে। তো আমাদের আসলে অনেক দিনের ইচ্ছা ছিল, গত বছর শাকিলের সাথে আমার এই বিষয়ে কথা হয়, যদি কখনো সম্ভব হয়, তো সেইটা সম্ভব হয়েছে। তোমরা এটা নষ্ট করতে দিও না, মানে আমাদের এই যাত্রাটা যেন আসলে অনেক দিন থাকে। একটা কথা শেষে বলবো যে আমরা দুজন একসাথে হয়েছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমাদের জায়গা থেকে বেস্ট, যত বেস্ট করা যায় ডেডিকেশন, সেটা একদম শেষ পর্যন্ত তোমাদের জন্য রাখবো। ভরসা রাখবা, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আর পরবর্তীর আপডেট নিয়ে আবার সামনে হাজির হবো ইনশাল্লাহ। আর আমার দিক থেকে জাস্ট লাস্ট একটা কথা থাকবে, আমরা তোমাদের বেস্ট টিচার হতে পারবো কিনা জানি না, বাট আমরা তোমাদের জন্য সবচেয়ে ডেডিকেটেড টিচার হতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।